পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে সংসদের অধীনস্থ সকল বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানাই। সেই সাথে সংসদ তার ছেলেমেয়েদের জন্য ইউটিউবের মাধ্যমে যে পাঠদানের ব্যবস্থা করেছে তার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজ তোমাদের পাঠ্য বইয়ের প্রথম গল্প আদরিণী সেটা আমরা পাঠ করব। আদরিণী গল্পটির লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়। প্রথমে আমরা লেখক সম্বন্ধে একটু জানব। প্রভাত কুমার মুখোপাধ্যায় সম্বন্ধে বলতে গেলে প্রথমে আমরা বলবো যে বাংলা গল্পের আদি পর্ব বা যথার্থ বাংলা গল্প রবীন্দ্রনাথের হাতে শুরু হয় এবং সেই রবীন্দ্র পর্বে প্রভাত কুমার মুখোপাধ্যায় রবীন্দ্রনাথের দ্বারা প্রভাবিত হয়ে সাহিত্য রচনায় বা গল্প রচনায় হাত দেন। তার নিজের উক্তিতে আছে যে রবিবাবুর দ্বারা উদ্বুদ্ধ হইয়াই আমি গদ্য রচনায় হাত দিই। তো সেই গদ্য রচনার সাথে তিনি কিছু প্রবন্ধ, অনেকগুলি গল্প এবং উপন্যাস রচনার মাধ্যমে সাহিত্য জগতে তার নাম উজ্জ্বল করে রেখেছেন। তো এবং তিনি রবীন্দ্রনাথের দ্বারা প্রভাবিত হলেও তিনি কিন্তু তার স্বতন্ত্রতা বা স্বকীয়তা বজায় রেখেছেন। তার জন্ম বর্ধমান জেলার ধাত্রী গ্রামে 1873 খ্রিস্টাব্দে 3রা ফেব্রুয়ারি। তাদের আদি নিবাস ছিল হুগলি জেলার গুড়াব গ্রামে। তার পিতা জয়গোপাল মুখোপাধ্যায় এবং মাতা কাদম্বরী দেবী। শৈশবের পাঠ তার জামালপুর হাই স্কুলে হয়। তারপর পাটনা কলেজ থেকে তিনি এফএ পাশ করেন। 1895 সালে বিএ পাশ করেন। 1901 তিনি বিলেত যান এবং 1903 সালে তিনি ব্যারিস্টারি পাশ করে ফিরে আসেন। বাংলা গদ্য সাহিত্যে বা বাংলা সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ হাস্যরসিকের সম্মান তিনি লাভ করে আছেন এবং তার কিছু গল্প যেমন বলবান জামাতা, রসমের রসিকতা, উকিলের বুদ্ধি, হাতে হাতে ফল, এই গল্পগুলোতে অসাধারণ আমরা তার রসবোধের পরিচয় পাই। কিন্তু কেবলমাত্র রসসিক্ত গল্প বা হাস্যরসের গল্পই নয়, তিনি কিন্তু কোথাও কোথাও অসম্ভব ধরনের সিরিয়াস গল্পও লিখেছেন, যেমন দেবী, আদরিণী, কাশীবাসিনী, হিমানী প্রভৃতি। তার গল্পগ্রন্থগুলোর মধ্যে আমরা ষোড়শী, নবকথা, দেশীয় বিলাতি, গল্প বিথি, গল্পাঞ্জলি ইত্যাদিগুলোর নাম করতে পারি। আসলে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের সাথে বিদেশি লেখক ওয়াশিংটন আরভিংয়ের খুব সাযুজ্য আমরা খুঁজে পাই। এই লেখক পৃথিবীর সার্থক প্রথম ছোট গল্প, প্রথম যে গল্প বইটা লিখেছিলেন ইনি, তার নাম দিয়েছিলেন স্কেচ বুক। এই স্কেচ বুকের এই যে রচনা, এই রচনাটি বা এই স্কেচ বুকটি কিন্তু আমাদের দেখা যায় যে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের মধ্যেও স্কেচ রচনার একটা প্রবণতা ছিল। তিনি যা দেখেছেন সেটাকে তিনি এঁকে দিয়েছেন। আবার শুধু আঁকেননি, তার নিজের মত এবং নিজের পথও কিন্তু তার মধ্যে তিনি তুলে ধরেছেন। তো তার চলা ছিল চিরপথিকের চলা। তিনি তার চলার পথে খুব ঐকান্তিক ছিলেন। বারবার তার কর্মক্ষেত্র পরিবর্তিত হয়েছে এবং তার লেখার বিষয়বস্তুও কিন্তু বারবার পাল্টে গেছে। আসলে বাংলাদেশের শিক্ষিত সমাজ থেকে অর্ধশিক্ষিত, এমনকি ইউরোপের জনজীবন পর্যন্ত তার লেখার মধ্যে উঠে এসেছে। প্রমথ চৌধুরী তার এই শিল্পশৈলীকে 1932 খ্রিস্টাব্দে 5 এপ্রিল তিনি পরলোক গমন করেন। তিনি শ্রী রাধামণি দেবী ছদ্মনামে প্রথম জীবনে গল্প লিখেছিলেন। আমরা এবার তার সম্বন্ধে জানলাম। এবার আমরা গল্পটার মধ্যে আসছি। গল্পটার নাম আদরিণী। প্রথমেই আমাদের প্রশ্ন আসবে যে তাহলে আদরিণী কে? আদরিণী একটি হাতির নাম
একটি মাদি হাতি। তোমরা গল্প পড়তে পড়তে তোমরা বুঝে ফেলবে এটা একটি হাতির নাম। এবার আমরা জানি যে রজার কারাস একটি কথা বলেছিলেন, অ্যানিমালস আর নট আওয়ার হোল লাইফ বাট দে মেক আওয়ার লাইফস হোল। অর্থাৎ পৃথিবীর সাহিত্যে দেখা গেছে মানবেতর জীব অর্থাৎ অবলা, মুখ, পশুরা বারবার ঘুরে ঘুরে এসছে। তাদের সাথে মানুষের সম্পর্ক নিয়ে অনেক সুন্দর সুন্দর রচনা তৈরি হয়েছে। তার মধ্যে বাংলা ভাষায়ও আমরা কিন্তু কিছু কিছু গল্প পাই। যেমন পরশুরামের লম্বকর্ণ একটি ছাগলকে নিয়ে লেখা, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের পঞ্চাননের হাতি একটি হাতিকে নিয়ে লেখা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালা পাহাড় একটি মহিষকে নিয়ে লেখা, এবং সর্বোপরি যে গল্পটি খুব সুপরিচিত, তোমরা অনেকে হয়তো জানো, সেটা হচ্ছে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ একটি বলদকে নিয়ে লেখা। অর্থাৎ এই পশু এবং মানুষের মধ্যে যে সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, পারস্পরিক নির্ভরতা, এইটা কিন্তু পাঠককুলকে বারবার তাদের মন ছুঁয়ে গেছে। এবং তাদের মধ্যে যে দ্বিধাহীন সম্পর্ক, পরস্পরের প্রতি পরস্পরের যে অবলম্বন, এটা একটা ভীষণভাবে সাহিত্যের ইতিহাসে, বাংলা সাহিত্যের বা গল্প ইত্যাদি সাহিত্যে ভীষণভাবে দাগ কেটে আছে। আমরা দেখছি যে আদরিণী, এবার আমরা গল্পটার মধ্যে চলে যাই। আদরিণী গল্পে 7টা পরিচ্ছেদ রয়েছে। এবার সেই 7টা পরিচ্ছেদ আমরা দুটি পার্টে আমরা এই 7টা পরিচ্ছেদ সম্পন্ন করব। প্রথম যে পরিচ্ছেদ রয়েছে সেই পরিচ্ছেদে আমরা দেখতে পাই যে পাড়ার নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারী তারা বিকেলে পান চিবোতে হাতের ছড়ি ঘোরাতে তারা হাত দোলাতে তারা জয়রাম মুক্তারের কাছে এসে বলে যে মুকুজ্জি মশাই পীরগঞ্জে বাড়ি থেকে তাদের নেমন্তন্ন হয়েছে, মেজবাবুর মেয়ের বিয়ে সোমবার, এবং তা শুনছে নাকি ভারী ধুমধাম হবে, এবং সেখানে বেনারস থেকে বাই আসবে এবং কলকাতা থেকে খেমটা আসছে, আপনি নেমন্তন্ন পেয়েছেন কি? তাহলে এই অংশে দেখো, এই অংশে যে একজন ডাক্তার, নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী। আচ্ছা, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা 3rd সেমিস্টারে উঠে গেছি। এবার কিন্তু আমাদের প্রশ্নগুলো, এই সেমিস্টারে আমাদের প্রশ্নগুলো এমসিকিউতে যে 40টা প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলো কোথা থেকে, মানে কিভাবে প্রশ্নগুলো সেট হবে, সেটা কিন্তু শুধুমাত্র নোট বই নির্ভর হয়ে তোমরা সেটাতে কেবলমাত্র নোট বই নির্ভর তোমরা হবে না। কারণ এই 40 নম্বরের জন্য তোমাদেরকে বইটাকে খুব ভালো করে পড়তে হবে, অর্থাৎ প্রত্যেকটি লাইন খুঁটিয়ে বারবার পড়তে হবে। পড়লে তোমাদের একটা পরিষ্কার ধারণা বা মনের মধ্যে গেঁথে যাবে, তাহলে যে কোনো জায়গা থেকে যে কোনো প্রশ্ন আসলেই কিন্তু তোমরা পারবে। কিন্তু তোমরা যদি ভাষা পড়ো বা একটু অন্যভাবে পড়ার চেষ্টা করো, তাহলে তোমাদের এই নাম্বারগুলো চলে যাবে, এবং সেক্ষেত্রে তোমাদের এই 3rd সেমিস্টারের নাম্বার এবং 4th সেমিস্টারের নাম্বার নিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা তৈরি হবে, যেটা ভীষণ দামি, যেই মার্কশিটটা তোমাদের জীবনে পরবর্তী পড়াশোনা কোন দিকে যাবে সেটা নির্ভর করবে। কাজে এটাকে প্রথম থেকেই মাথায় রেখো। আচ্ছা, আমরা যেটা বলছি যে পাড়ার নগেন ডাক্তার, তাহলে প্রথমেই প্রশ্ন আসে পাড়াটা কোন পাড়া? তাহলে এটা তোমরা পরে জানতে পারবে যে পাড়াটা হচ্ছে একটা চৌধুরী পাড়া। কারণ গল্প যেতে দেখবে একটা জায়গায় জয়রাম মুখোপাধ্যায় তার হাতিটা ভাড়া দেওয়ার জন্য, আদরিণীকে ভাড়া দেওয়ার জন্য যে একটা বিজ্ঞাপন দিয়েছিলেন, সেই বিজ্ঞাপনে জয়রাম মুখোপাধ্যায়ের পরে কিন্তু চৌধুরী পাড়া কথাটা উল্লেখ আছে। তাহলে জয়রাম মানে তাহলে কি দাঁড়ালো যে একজন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারী বিকেলে পান চিবোতে এবং হাতের ছড়ি অর্থাৎ সরু লাঠি ঘোরাতে তারা জয়রাম মুক্তারের কাছে আসলেন এবং তারা বললেন যে পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে নেমন্তন্ন পেয়েছেন, সামনের সোমবার মেজবাবুর মেয়ের বিয়ে, এবং এখানে দুটো জিনিস একটু বুঝতে হবে। বাই হচ্ছে নৃত্যগীত পটীয়সী নর্তকীদের বলা হয়। এটা সেকালে বাবু কালচারে বাইয়ের ব্যবহার ছিল। তারা
ধনীদের বা অভিজাত ধনী সম্প্রদায় মানুষদের তারা মনোরঞ্জন করতেন। এবং খেমটা হচ্ছে বিশিষ্ট অঙ্গভঙ্গি সহযোগে নৃত্য প্রদর্শন। এটা একটু চটুল ধরনের, বাইয়ের মতো অতটা মর্যাদা এই খেমটার মধ্যে ছিল না। তাহলে এইগুলো তাদের হবে এবং তার নেমন্তন্ন পেয়েছেন কি। এবারে জয়রাম মুখোপাধ্যায় একথা শুনে, তিনি জয়রাম মুখোপাধ্যায় কোথায় ছিলেন? জয়রাম মুখোপাধ্যায় ছিলেন তার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসেছিলেন এবং সেখানে বসে তার হাতে একটা তামাক ছিল এবং তিনি একথা শুনে উত্তেজিতভাবে তামাক হুকোটা নামিয়ে রেখে বললেন যে কীরকম, অর্থাৎ তিনি কেন নেমন্তন্ন পাবেন না, কারণ তিনি 20 বছর ধরে সেই স্টেটের অর্থাৎ তালুকের তিনি বাধা মুক্তার হচ্ছে উকিলের সহযোগী, যে উকিলকে যারা উকিলকে সহযোগিতা করে। উকিল হচ্ছে আইনজীবী এবং মুক্তার হচ্ছে সেই উকিলের সহযোগী, অর্থাৎ তিনিও আইন ব্যবসায়ী কিন্তু তিনি উকিলের কাজকর্ম করে দেন। এবং তিনি বলছেন যে আমাকে বাদ দিয়ে তোমাদের নেমন্তন্ন করবে, এটা কিভাবে সম্ভব। এইখানটায় কিন্তু জয়রাম মুখোপাধ্যায়ের আত্মমর্যাদাবোধ বা একটু অহং বা একটু তার আভিজাত্যের গৌরব ইত্যাদি কিন্তু তার কথার মধ্য দিয়ে ধরা পড়ছে। এবার এখানটায় জয়রাম মুখোপাধ্যায়কে এরা ভালো চিনতেন। কেন? তার কারণ হচ্ছে যে তিনি অতি অল্পই তার অভিমান মানে একটা মনোবেদনা উপস্থিত হতো, কিন্তু তার হৃদয়টা বন্ধু বাৎসল্যে এবং স্নেহে, তিনি অত্যন্ত স্নেহপ্রবণ ছিলেন এবং খুব উদার মনের মানুষ ছিলেন এবং তার হৃদয়টা খুবই কোমল ছিল। তো এবার এই ক্ষেত্রে তিনি জিজ্ঞাসা করাতে নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী খুব অপ্রস্তুত হয়ে গেল এবং তারা বলল তাড়াতাড়ি করে যে তারা এটা বলতে চায়নি। আসলে তার মতো বিষয়ী লোক অর্থাৎ বিষয় সম্পন্ন ব্যক্তি এই অঞ্চলে খুব কম আছে এবং তারা এটাই জানতে চেয়েছিল যে তিনি পীরগঞ্জে নেমন্তন্নে যাবেন কিনা। এই কথা শুনে মুখোপাধ্যায় মশাই একটু নরম হলেন এবং তিনি তাদেরকে সামনের একটা বেঞ্চ দেখিয়ে তাদের বসতে বললেন এবং তিনি জানালেন যে তার যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু তিনি যদি যান তাহলে সোম এবং মঙ্গলবার তার কাছারি অর্থাৎ আদালতে তার ছুটি বন্ধ হবে, তার বন্ধ যাবে এবং কিন্তু আবার না গেলেও পীরগঞ্জের বাবুরা খুব দুঃখ পাবেন। এবার জয়রাম মুখোপাধ্যায় জিজ্ঞাসা করলেন যে তারা সেখানে যাচ্ছে তো? নগেন্দ্রবাবু তখন বললেন যে তাদের খুবই যাওয়ার ইচ্ছে, কিন্তু কি অসুবিধে যাওয়ার ক্ষেত্রে অসুবিধে হচ্ছে যে সেখানে ঘোড়ার গাড়ি যাওয়ার পথ নেই, সেখানে গরুর গাড়ি করে গেলে 2 দিন যেতে লাগবে এবং 2 দিন আসতে লাগবে এবং পালকি করে যাওয়া সম্ভব কিন্তু সেটা জোগাড় হওয়া সম্ভব নয়। তাই তারা শলা পরামর্শ করে জয়রাম মুক্তারের কাছে এসছে যে জয়রাম মুক্তার যদি যান তাহলে তিনি নিশ্চয়ই রাজার কাছ থেকে হাতি চেয়ে পাঠাবেন এবং সেই হাতি করে তার সঙ্গে তারা যেতে পারবেন। এইবার এই কথা শুনে মুক্তার মশাই একটু হাসলেন এবং স্মিত মুখে একটু হাসলেন এবং তিনি বললেন যে এর জন্য কোনো ভাবনা নেই। তিনি নরেশচন্দ্র তার আজকের মক্কেল, খুব পুরনো মক্কেল এবং তার বাবার আমল থেকেও তিনি তার সাথে তাদের আইন ব্যবসায় বা আইনের কাজ তিনি করে দেন। তো তিনি চিঠি লিখে পাঠাবেন, তিনি পরের দিনই তিনি চিঠি লিখে পাঠাবেন এবং সন্ধ্যা নাগাদ হাতি এসে যাবে। তখন কুঞ্জবাবু খুব খুশি হলেন এবং তারপর আমরা দেখছি যে কুঞ্জবাবু খুশি হয়ে জয়রাম মুক্তারকে বললেন যে তাকেও যেতে হবে, না হলে তারা ছাড়বে না। জয়রাম মুক্তার বললেন যে তিনি যাবেন, অবশ্যই যাবেন, তবে তার খেমটা শোনার যেহেতু বয়স নেই তাই তিনি একটা মাথায় পাগড়ি বেঁধে হাতে একটা থলো হুকো নিয়ে তিনি বিয়েবাড়িতে দেখাশোনা করবেন, কে খেলো না ইত্যাদি দেখাশোনা করবেন এবং তারা যেন অর্থাৎ নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী যেন সেই অনুষ্ঠানের আনন্দ অর্থাৎ পেয়ালা মুজে ভর দে এই গানের ইত্যাদি গানের যেন তারা আনন্দ উপভোগ করে। এখানটায়
কিন্তু জয়রাম মুখোপাধ্যায়ের আরেকটা চরিত্র তোমরা দেখতে পেলে, সেটা হচ্ছে যে তিনি কিন্তু খুবই আন্তরিক, অর্থাৎ তিনি নিজেও আমন্ত্রিত ব্যক্তি, কিন্তু সেখানে কিন্তু তিনি নিজে ওই অনুষ্ঠানের মধ্যে একজন ভীষণভাবে মিশে গিয়ে তিনি কিন্তু অতিথি আপ্যায়নের মধ্যেও থাকতে চাইছেন। এবং এখানে কয়েকটা জিনিস তোমরা একটু বুঝে নাও, সেটা হচ্ছে যে কয়েকটা মানে, যে ছড়ি মানে সরু লাঠি, আর এছাড়া বিষয় মানে বিষয় আশয় সম্পন্ন, আর তোমরা এখানে আরেকটা কাছারি মানে হচ্ছে বিচারালয়, আর এখানে এই যে পিয়ালা মুজে ভর দে, এটা হচ্ছে ভৈরব রাগের একটি বন্দিশ। এটা আগেকার দিনে যারা নৃত্যগীত, যারা নৃত্য পটীয়সী ছিল, তারা কিন্তু গানেও অনেক সময় তারা ধ্রুপদী সঙ্গীতেও কিন্তু পারদর্শী ছিল, এবং তারা এই অনুষ্ঠানে এসে তারা নৃত্যগীত পরিবেশন করতো। অর্থাৎ প্রথম পরিচ্ছেদে আমরা যেটা দেখতে পেলাম যে দুজন ব্যক্তি যারা তারা কারা কারা, নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী, তারা কিন্তু পীরগঞ্জে বাবুদের বিয়ে বাড়িতে যাবার জন্য একটা উপায় ঠিক করতে বা জয়রাম মুখোপাধ্যায়ের সাথে যাবে বলে তারা কিন্তু এসছিল, এবং তাদের সেই উদ্দেশ্য সফল হয়েছে, এবং জয়রাম মুখোপাধ্যায় একটা হাতি আনিয়ে নেবেন কথা দিয়েছেন, এবং তিনিও যাবেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এবার আমরা দ্বিতীয় পরিচ্ছেদে চলে যাব। এবার দ্বিতীয় পরিচ্ছেদে প্রথমে শুরু হচ্ছে পরদিন রবিবার। এই দিনটা জয়রাম মুক্তার তিনি পূজার্নিক, অর্থাৎ পূজা উপাসনা অনেকটা সময় নিয়ে ঘটা করে করতেন। বেলা 9টার সময় তিনি এদিন পুজো শেষ করলেন, এবং তারপর তিনি তার বৈঠকখানার ঘরে বারান্দায় বসে তিনি তার মক্কেলদের সাথে, অর্থাৎ তার সাহায্য, মক্কেল অর্থাৎ আইনের সাহায্য যারা, উকিলের সাহায্য যারা, পরামর্শ যারা নেয়, তাদের কাছে এসে তারা ছিলেন, সেই মক্কেলদের সাথে তিনি কথা বলছিলেন। সেই সময় হঠাৎ তার হাতির কথা মনে পড়ে যাওয়াতে তিনি চশমা পরলেন এবং কাগজ কলম নিলেন, নিয়ে তিনি লিখলেন যে প্রবল প্রতপান্বিত ছিল শ্রী মন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর আশ্রিত জনপ্রতিপালকেশু। অর্থাৎ তিনি নরেশচন্দ্র রায়চৌধুরীকে সম্মানসূচক সম্বোধন করে, এবং শ্রীল অর্থাৎ একটা সম্বোধন, এবং সৌভাগ্যবান, এবং তাকে প্রবল প্রতাপযুক্ত মহিমান্বিত ব্যক্তি হিসেবে পরিগণিত করে নিজেকে অত্যন্ত সামান্য, এই যেখানটায় আশ্রিত জনপ্রতিপালকেশু, অর্থাৎ তার আশ্রিত, তার পালিত সাধারণ মানুষ হিসেবে নিজেকে উপস্থাপিত করে তিনি 2-3 দিনের জন্য একটি সুশীল এবং সুবোধ, অর্থাৎ একটি শান্ত স্বভাবের, একটি ভদ্র বা শান্ত স্বভাবের একটি হাতি তিনি প্রার্থনা করে পাঠালেন। এবং এইভাবে তিনি আগেও, আমরা গল্পে পাচ্ছি যে এইভাবে তিনি আগেও কিন্তু হাতি আনিয়ে নিয়েছেন। এবার তিনি এরপরে তিনি একজন ভৃত্যকে ডেকে, তার চাকরকে ডেকে তিনি সেই চিঠিটা তিনি নরেশচন্দ্রর কাছে পৌঁছে দিতে বললেন। এরপর তিনি আবার তার বৈঠকখানায় ঢুকে গেলেন। এবার এখানটায় আমরা এই পরবর্তী অংশে আমরা দেখছি যে লেখক জয়রাম মুক্তারের চেহারার একটা বর্ণনা দিয়েছেন। তার বয়স 50 পার হয়েছে, চেহারাটা একটু দীর্ঘ ছাদের, অর্থাৎ একটু লম্বা, তবে গায়ের রং আর একটু ফর্সা হলে তাকে গৌরবর্ণ বলা যেত, আর মাথার সামনে একটু টাক আছে, আর চোখ দুটো খুব বড় বড় ডাগর ডাগর ভাসা ভাসা। এই চোখের সাথে লেখক খুব সুকৌশলে আমরা দেখতে পাচ্ছি তার হৃদয়ের উদারতা, অর্থাৎ তার হৃদয়টা যে উদার, সেইটা তিনি চোখের ডাগর ডাগর চোখের, বড় বড় চোখের সাথে তার হৃদয়ের বিশালতাটাকে কিন্তু লেখক সুকৌশলে মিলিয়ে দিয়েছেন। এবার তার অতীত জীবনের কিছু কথা আমরা পরবর্তী অংশে পাচ্ছি। তার বাড়ি যশোর জেলায়, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থান, ভৈরব নদীর তীরে। এই জায়গায় তিনি এখানে যখন মোক্তারি করতে আসেন তখন, অর্থাৎ ওপার বাংলা থেকে এপার বাংলায় যখন আসেন তখন রেলপথ চালু হয়নি, কাজেই পদ্মা নদী, অর্থাৎ বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান নদী, সেই নদীটা
তিনি নৌকোযোগে পার হয়ে খানিক গরুর গাড়ি এবং খানিক পদব্রজে তিনি এসে পৌঁছলেন এপারে। এবং এখানে তখন তার হাতে ছিল কেবলমাত্র একটা ক্যাম্বিসের ব্যাগ, অর্থাৎ একটা চটের ব্যাগ এবং একটা পিতলের ঘটি। সহায় সম্পত্তি ছিল না এবং 13 শিকা একটি ঘর ভাড়া নিয়ে, 1 শিকা মানে কিন্তু 4 আনা, হ্যাঁ, তাহলে সেই অর্থে একটা ঘর ভাড়া নিয়ে তিনি মুক্তারি শুরু করেন এবং কালক্রমে তিনি কোঠা মানে বাগান দালান কোঠা অর্থাৎ বাড়ি, পাকা বাড়ি, পুকুর, বাগান এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু কাগজ, অর্থাৎ সেই সময় কেউ কেউ ধনী ব্যক্তিরা কী করতো যে কোম্পানির কাগজ তারা ক্রয় করে রাখতো। এটা তাদের এক ধরনের অর্থ সঞ্চয়ের মতোই, অর্থাৎ তারা এটা লগ্নি করতো, এইভাবে তারা টাকা লগ্নি করে রাখতো। এইভাবে তিনি অনেক এক ধনবান ব্যক্তিতে, মানে বেশ খানিকটা ধনবান ব্যক্তিতে পরিণত হন। সেই সময় ইংরেজি জানা মুক্তারও কিন্তু ছিল, কিন্তু আমাদের জয়রাম মুখোপাধ্যায়ের সাথে তারা কেউ পেরে উঠতো না। তিনি প্রধান মুক্তার হিসেবেই ওই অঞ্চলে গণ্য হয়েছিলেন। এবার তার স্বভাব চরিত্রে কিছু পরিচয় লেখক দিয়েছেন। তার হৃদয়টা ছিল অত্যন্ত কোমল এবং তিনি অত্যন্ত স্নেহপ্রবণ, তবে মেজাজটা কিছু রুক্ষ। কি রুক্ষ না, একটু রাগী, তিনি একটু উগ্র, রকচটা টাইপের। তবে যখনকার কথা বলা হচ্ছে গল্পে, তখন তার রাগ অনেকটা প্রশমিত, অর্থাৎ রাগ অনেকটা কমে এসছে। আগে তিনি যৌবনকালে আরও অনেক বদরাগী ছিলেন। কীরকম না, হাকিমরা অর্থাৎ বিচারকরা যদি একটু অন্যায় বিচার করতো বা কোনো অন্যায় আচরণ করতো, অত্যাচার করতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তিনি একটা অনর্থপাত, একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলতেন। আবার এরকম দুটো উদাহরণ এখানে আছে। একদিন এজলাসে বিচারালয়ে এক ডেপুটির সাথে তার তর্ক বেঁধে যায় এবং তিনি তখন প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং বাড়ি ফিরে এসে তার মঙ্গলা গাভী একটি বাছুর প্রসব করেছিল এবং সেই হাকিমের নামে তিনি সেই বাছুরের নামকরণ করেছিলেন এবং সেটি লোকমুখে পরে ওই হাকিম তিনি জানতে পেরেছিলেন এবং স্বাভাবিকভাবে তিনি এ বিষয়ে প্রসন্ন হননি। আরও একটা ঘটনা এখানে উল্লেখ আছে, সেটা হচ্ছে যে একবার এক বিচারকের সাথে তার হাকিমের সাথে তার আইন নিয়ে তর্ক হয়েছিল এবং তখন তিনি খুবই রেগে গিয়েছিলেন এবং সেখান থেকে একটা সময় তিনি বলে বসেন তার স্ত্রীর যেটুকু আইন সম্পর্কে জ্ঞান আছে সেটা হাকিমের মানে হুজুরের নেই। এবং বলা বাহুল্য এটার জন্য তার আদালত অবমাননার দায় তাকে পড়তে হয়েছিল এবং তার 5 টাকা জরিমানা হয়। কিন্তু জয়রাম মুক্তার এখানে কিন্তু থেমে যাননি, তিনি হাইকোর্টে এর বিরুদ্ধে অ্যাপিল করেছিলেন এবং তিনি সর্বশুদ্ধ 1700 টাকা ব্যয় করে এই 5 টাকার জরিমানাটা তিনি রদ করতে পেরেছিলেন। এবং তার স্বভাবটা আমরা প্রথমেই বলেছি, তিনি খুব উদার মনের মানুষ। যেমন আয় করতেন তেমনি প্রচুর পরিমাণে তিনি খরচ করতেন এবং অকাতরে অন্নদান করতেন। গরিবদের জন্য তিনি মামলা মোকদ্দমা বিনা ফিসে লড়তেন। শুধু তাই না, তিনি অর্থ ব্যয় করে তাদের মামলাও তিনি সম্পন্ন করতেন। এবার আমরা আসল গল্পে চলে আসি। এবারে যে আদরিণী রবিবারে পাড়ার যুবক এবং বৃদ্ধগণ তাদের বাড়িতে অর্থাৎ জয়রাম মুক্তারের বৈঠকখানার ঘরে তাস পাশা খেলতে আসতো এবং আজকেও সেরকম, সেদিনও সেরকম উপস্থিত হয়েছিল এবং পূর্বোক্ত ডাক্তার এবং উকিল তারাও ছিলেন। বাগানের একটা জায়গা পরিষ্কার হচ্ছিল কি না, সেখানে হাতি এসে থাকবে বলে এবং তার খাওয়ার জন্য কলা গাছ অর্থাৎ বড় বড় পাতাশুদ্ধ কলা গাছের মানে ডাল এবং কলা গাছের কাণ্ড এবং কিছু গাছের বৃক্ষের কাণ্ড, বৃক্ষ শাখা, বৃক্ষের ডাল ইত্যাদি রাখা হয়েছিল এবং মুক্তার মশাই সেগুলো সব দেখাশোনা করছিলেন এবং মাঝে মাঝে বৈঠকখানার ঘরে এসে তিনি কোনো ব্রাহ্মণের হাত থেকে হুঁকো নিয়ে 2-4 বার টান দিচ্ছিলেন। সন্ধ্যার কিছু আগে তিনি পাশা খেলা দেখছিলেন। সেই সময় সেই পত্রবাহক ভৃত্য এসে খবর দিল যে হাতি পাওয়া যায়নি, হাতি দেয়নি। তো সেক্ষেত্রে নগেন্দ্রবাবু এবং কুঞ্জবিহারী তারা হতাশ হয় এবং
জয়রাম মুক্তা জানতে চায় যে হাতি কেন পাওয়া যায়নি, চিঠিটা কি সে দেয়নি? তখন জানায়, পত্রবাহক জানায় যে দেওয়ানজিকে চিঠি দিয়েছিল এবং দেওয়ানজি সেই চিঠি নিয়ে রাজার কাছে যায় এবং রাজা খবর পাঠায় দেওয়ানজির মাধ্যমে যে বিয়েতে নেমন্তন্ন হয়েছে, তার জন্য তিনি হাতি পাঠাবেন না, বরং তারা যেন তিনি যেন গরুর গাড়ি করে যান। এ কথার পরিপ্রেক্ষিতে জয়রাম মুক্তার যার পরনাই আহত হন এবং তিনি ক্ষোভে, দুঃখে, লজ্জায় অস্থির হয়ে ওঠেন। কারণ তিনি বড় মুখ করে, বড় আশা করে তিনি হাতি চেয়ে পাঠিয়েছিলেন, অর্থাৎ তার বিশ্বাস ছিল যে তা হাতি নরেশচন্দ্র রায়চৌধুরী পাঠাবেন। তিনি প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ হন, তার হাত পা কাঁপতে থাকে এবং তার মুখের শিরাগুলো ফুলে ওঠে এবং চোখ লাল হয়ে ওঠে এবং তিনি বারবার ঘাড় বেঁকিয়ে বলেন যে হাতি দিলে না, হাতি দিলে না। এরপর উপস্থিত যারা ছিল তারা খেলা থামিয়ে তারা সৎ পরামর্শ দেয় যে হাতি পরের জিনিসে জোর করা যায় না, অতএব তিনি যেন কোনো গরুর গাড়ি জোগাড় করে গরুর গাড়ি করে রাত্রি 10টা-11টায় যান এবং সেক্ষেত্রে পরদিন যথাসময় তিনি পৌঁছে যাবেন। এবং প্রসঙ্গত জানা ইমামউদ্দিন শেখ নতুন দুটো বলদ কিনেছে এবং সেটাও খুব দ্রুত যায়। কিন্তু জয়রাম মুক্তার প্রতিজ্ঞা করে বসেন যে তিনি যদি যান তবে তিনি হাতিতেই যাবেন, না হলে তিনি এই বিয়েতে যাবেনই না। এখানটায় আমরা যে কয়েকটা জায়গায় একটু করব, দৃষ্টি দেব, সেটা হচ্ছে যে আহ্নিক কথা হচ্ছে প্রাত্যহিক পূজা উপাসনা, আর তোমাদের বাহাদুর হচ্ছে একটা খেতাব, হ্যাঁ, আর প্রতাপান্বিত মানে প্রতাপযুক্ত। আচ্ছা, আর হচ্ছে তোমাদের যে তোমাদের এই যে হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই অংশটা দ্বিতীয় অংশ হলো। এবার তৃতীয় পরিচ্ছেদে আমরা যাচ্ছি। তৃতীয় পরিচ্ছেদে যেহেতু তিনি প্রতিজ্ঞা করে বসেছিলেন যে হাতি করেই যাবেন, তাই শহর থেকে 2-3 ক্রোশের মধ্যে, এখানে ক্রোশ অর্থ হচ্ছে 1 ক্রোশ অর্থাৎ 2 মাইল, তো এই ক্রোশের মধ্যে 2-3 জনের জমিদারের হাতি ছিল। সেই রাত্রেই সেই স্থানে তিনি লোক পাঠিয়ে দিলেন হাতি কেনার জন্য। হাতি যদি কেউ বিক্রি করে তবে তিনি কিনবেন এবং রাত্রি 2 প্রহরের সময়, অর্থাৎ রাত্রি 9টা থেকে 12টার মধ্যবর্তী সময় একজন এসে খবর দিল যে উমাচরণ লাহিড়ী বলে এক ভদ্রলোক, তার একটি মাদি হাতি আছে এবং সেই হাতিটি সে বিক্রয় করবে। যদিও হাতিটি খুব ছোট, কিন্তু সে সওয়ার নিতে পারে, দাম একটু বেশি, সেই দামটা হচ্ছে 2000 টাকা। কিন্তু সেই অর্থেই হাতি জয়রাম মুক্তার কিনতে রাজি হলেন এবং তিনি লোক পাঠিয়ে দিলেন এবং বললেন যে লাহিড়ী মহাশয়কে আমার নমস্কার জানিয়ে বলো হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। পরদিন সন্ধ্যে 7টার সময় হস্তিনী আসলো, তার নাম আদরিণী। এইবার আমরা আদরিণীকে পেলাম। তো এই লাহিড়ী মশাই কর্মচারী কী করলেন, স্টাম্প কাগজে, রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখে 2000 টাকা নিয়ে প্রস্থান করলো। এটার মানেটা হচ্ছে যে দলিল লেখার যে টিকিট সহ যে কাগজ, যেটা আর কি পরবর্তীতে প্রমাণ হিসেবে দাখিল করা হয় বা প্রমাণ হিসেবে মানা হয়, সেই কাগজে তিনি 2000 টাকা নিয়েছেন, এটা জানিয়ে টাকা নিয়ে চলে গেলেন। এবার বাড়িতে হাতি আসার মাত্র পাড়ার সমস্ত ছেলেরা, অশিষ্ট দুষ্টু ছেলেরা এসে হাতির পা দেখে, যেহেতু স্থূল পা, মোটা পা দেখে হাতির গোদা পায়ে নাতি বলে তারা করতে লাগলো, তারা বলতে লাগলো এবং তখন বাড়ির বালকেরা অপমান করে তাদেরকে তাড়িয়ে দিল। এবার হাতি আদরিণী অন্দরমহলের ভেতরে প্রবেশ করলো। সেখানে অন্দরমহলের দ্বারে প্রবেশ হলো এবং দাঁড়ালো সেখানে গিয়ে, এবং মুকুজ্জ মহাশয়ের কোনো স্ত্রী ছিল না। মুকুজ্জ মহাশয় ছিলেন বিপত্নিক এবং তার জ্যেষ্ঠ পুত্রবধূ হাতিকে রাজকীয় অভ্যর্থনা করবার জন্য এগিয়ে এলো এবং সে হাতির ধীর পদে এসে হাতির 4 পায়ে জল দিয়ে দিল। মাহুত অর্থাৎ হাতি যে চালায়, হাতি চালক, তার ইশারায় হাতিটি বসলে সে কী করলো, সে মাহুতের ইঙ্গিত অনুসারে সে হাতি যখন বসলো তখন সে তার ললাটে অর্থাৎ কপালে
তেল এবং সিঁদুর লাগিয়ে দিল। হাতি উঠে দাঁড়ালে কী করলো, ধামায় আলো চাল, কলা, অন্যান্য মাঙ্গল্য দ্রব্য, আলো চাল মানে হচ্ছে আতপ চাল, এবং অন্যান্য দ্রব্য দিয়ে হাতিকে বরণ করলো। হাতি কী করলো, সুর দিয়ে সেটা খানিকটা খেলো এবং খানিকটা সুর দিয়ে সে ফেলে দিল। এবার তার জন্য রাখা যে বৃক্ষ, ডাল, কদলীকাণ্ড ছিল সেগুলো হাতিকে খেতে দেওয়া হলো। এবার আমরা দেখব যে হাতি করেই তিনি তার কথা মতো নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন, এবং নিমন্ত্রণ থেকে ফিরে আসার পরদিনই জয়রাম মোক্তার নরেশচন্দ্রের সাথে দেখা করতে গেলেন, এবং তিনি হাতির পিঠে করেই গেলেন। এবং বৈঠকখানার দ্বিতল ঘরের নিচে প্রাঙ্গণ, অর্থাৎ বড় একটা উঠোন ছিল, এবং উঠোনের পরে একটা অপর প্রান্তে একটা প্রবেশদ্বার আছে, সিংহদ্বার, মেন মানে প্রধান ফটক, সেখান দিয়ে হাতি ঢোকে, এবং সেইখান দিয়ে আসা অনেক দূর, মানে বৈঠকখানা ঘর থেকে রাজা তার প্রাঙ্গণ এবং বাইরেটার অনেকটা দূর পর্যন্ত দেখতে পান। তো এবার জয়রাম মোক্তার রাজার কাছে আসতে রাজা তাকে রাজাকে তিনি আশীর্বাদ করলেন এবং আসন গ্রহণ করলেন। এরপর মোকদ্দমা বিষয়ক কয়েকটা কথার পরই নরেশচন্দ্র জানতে চাইলেন হাতিটি কার। তখন তিনি বললেন যে হাতিটি তার। এ কথায় রাজা নরেশচন্দ্র খুব অবাক হলেন যে কি করে তারই হাতি হতে পারে, কারণ এই হাতিটি তিনি কখনো দেখেননি। তখন তিনি জানালেন, জয়রাম মোক্তার জানালেন যে এই হাতিটি তিনি বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কিনেছেন। এ কথায় নরেশচন্দ্র আরও বিস্মিত হয়ে বললেন, তবে তিনি কেন বললেন যে হাতিটি তার? তখন বিনয় কিংবা শ্লেষ, আমরা এখানটায় ধরে নেব যে শ্লেষাত্মক ভঙ্গিতেই কিন্তু আমাদের জয়রাম মোক্তার জানালেন যে যেহেতু তিনি রাজাশ্রিত, রাজার পালিত, তাই হাতিও কিন্তু তারই পালিত। এই ঘটনা তিনি বাড়ি ফিরে এসে বৈঠকখানায় তার বন্ধুদের বিস্তৃতভাবে বিশদে বর্ণনা করলেন, এবং সেই দিন রাত্রে তার খুব সুনিদ্রা হলো। আচ্ছা, এখানটায় আমরা যে তিনটে অংশ পড়লাম, তোমাদের প্রথমেই বলেছি যে প্রশ্ন আমরা খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের এমসিকিউ প্রশ্ন। এবার দেখো প্রত্যেকটা লাইনে কিন্তু প্রশ্ন আছে। যেমন দেখো, পাড়ার নগেন ডাক্তার জুনিয়র উকিল কুঞ্জবিহারী বিকেলে পান চিবাতে চিবাতে। প্রশ্নটা হতে পারে কী চিবাতে চিবাতে? চারটে অপশান থাকবে, তার মধ্যে একটা পান চিবাতে আসবে। খুবই ভালো করে না পড়লে কিন্তু পারবে না। হাতের ছড়ি দুলাইতে কি হাতে কী ছিল? এখানে কিন্তু চারটে অপশান দেওয়া যেতে পারে। আচ্ছা, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে নিমন্ত্রণ পেয়েছি। কাদের বাড়ি থেকে নিমন্ত্রণ পেয়েছে? এখানেও চারটে অপশান থাকতে পারবে, এবং সেই চারটে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান, মানে যেটা যথার্থ সেটাই কিন্তু তোমাদের লিখতে হবে। আচ্ছা, যেমন সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে, ঠিক আছে? তাহলে কী বার মেজবাবুর মেয়ের বিয়ে? এখানে কিন্তু চারটে অপশান তোমাদের দিয়ে দেবে। ধরো রবিবার, মঙ্গলবার, সোমবার, শনিবার, তখন তোমাদের সোমবারে আসতে হবে যে সোমবারটা। তাহলে এই রকমভাবে প্রত্যেকটা লাইনে তোমাদের প্রশ্ন থাকবে। এই যে আজকে আমি তিনটে পরিচ্ছেদ করলাম, এই তিনটে পরিচ্ছেদের মধ্যে প্রত্যেকটা লাইনে তোমাদের প্রশ্ন আছে, হ্যাঁ, এবং এই প্রশ্ন তোমাদেরকে কিন্তু জানতে হবে। আচ্ছা, আমি একটুখানি প্রশ্নের কয়েকটা ধারা, যে কী প্রশ্ন তোমাদের কিভাবে প্রশ্ন হতে পারে। একটা হচ্ছে তোমাদের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর। এখানে যেমন জয়রাম মুখোপাধ্যায়ের বয়স পড়েছি, দেখো এই অংশটা আমরা পড়েছিলাম। এখানে তোমাদের অপশানে 40র্ধ, 50র্ধ, 60র্ধ বা 65 এরকম থাকবে। তাহলে তোমরা যেটা ঠিক সেটা তোমাদের বলতে হবে যে 50 তার বয়স বা 50র্ধ। আচ্ছা, মোক্তার মশাইয়ের বৈঠকখানায় তাসপাশার আসর বসে রবিবার সকালে, সোমবার বিকেলে, শনিবার সন্ধ্যায়, রবিবার বিকেলে। তাহলে তোমরা পড়েছিলে যে রবিবার বিকেলে, তাহলে রবিবার বিকেলে। আচ্ছা, এবারে একটা হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর। দ্বিতীয় আরেকটা এমসিকিউ, আরেক ধরনের এমসিকিউ, সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। যেমন আদুলিনী গল্পের পরিচ্ছেদ সংখ্যা 5টি, 3টি, 7টি, 9টি, আমরা জানি 7টি। এরকম আবার স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প বেছে নাও। এবারে তোমাদের কতগুলো বাম পাশে এবং ডান পাশে কতগুলো কথা থাকবে যেগুলো তোমাদের মেলাতে হবে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যেমন আমাদের এ পাশে আছে, বাম পাশে আছে ডাক্তার, জুনিয়র উকিল, মোক্তার, পীরগঞ্জের।
আর আমাদের ডান পাশে আছে কুঞ্জবিহারী, জয়রাম, নগেন, মেজবাবু। দেখো আমরা যদি ডাক্তার বলি তাহলে ডাক্তারের নগেন, আমরা জুনিয়র উকিল কুঞ্জবিহারী, মোক্তার জয়রাম, আর পীরগঞ্জের মেজবাবু, এইভাবে মিলে যায়। তো এইভাবে স্তম্ভ মিলিয়ে অর্থাৎ কলাম ম্যাচ করো, এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। এবারে চতুর্থ রকম আরেকটি বলছি আমি, বোধমূলক। হ্যাঁ, যেমন মুকুজ্জ বাড়িতে আদরিনীর প্রথম প্রবেশ কবে ঘটেছিল, এটা তোমাদের বুঝে নিতে হবে যে রবিবার দিনকে তার আসার কথা ছিল সন্ধ্যায়, রবিবারে আসেনি এবং সেই রাত্রেই হাতি কিনতে বা হাতির খোঁজ করতে জয়রাম মোক্তার লোক পাঠিয়েছিলেন এবং পরদিন সকাল 7টায় হস্তিনী আসিল, তার নাম হাদুরিনী। তাহলে সুতরাং আমাদের উত্তরটা আসছে সোমবার। আচ্ছা, আবার এখানে একটা বোঝার মতো বোধমূলক, যেমন ফুল শব্দের যে সমার্থক শব্দ আদরিণী গল্পে ব্যবহৃত হয়েছে, এখানটায় তোমরা কোরক, পুষ্প, কুসুম সবকটি, এখানটায় তোমাদের গল্পে কিন্তু কুসুম কথাটা রয়েছে। এখানটায় এই লাইনটা রয়েছে যেখানটায় বলা হচ্ছে যে জয়রাম মুখোপাধ্যায়ের হৃদয়টা ওই কুসুমের মতো কোমল, বোঝাতে কুসুম শব্দটা এসেছিল। এবার 5 নম্বরে আরেকটা বিভাগ থাকবে, সেটা হচ্ছে সত্যাসত্য নির্ণয় ভিত্তিক সঠিক বিকল্প। এবারে কিছু স্টেটমেন্ট, কিছু বক্তব্য তুলে দেওয়া হবে এবং সেগুলো দেখা যাবে যে সেগুলোর মধ্যে কিছু কিছু সত্য হবে, কিছু অসত্য হবে। আবার এমন হতে পারে সবগুলোই সত্য, সবগুলোই অসত্য। যেমন এখানটা যদি বলা যায় পীরগঞ্জ থেকে চৌধুরী পাড়া গরুর গাড়িতে 3 দিনের পথ, ভুল, কারণ 2 দিনের পথ। মেজবাবুর মেয়ের বিয়ের দিন মঙ্গলবার, এটা ভুল, সোমবার। পীরগঞ্জ থেকে দুপুরের মধ্যে হাতি চলে আসার কথা, ভুল, সোমবার আসার কথা, সন্ধ্যেতে আসার কথা। নগেন ডাক্তারের আর খেমটা শোনার বয়স নেই, এটাও ভুল, কারণ এটা জয়রাম মোক্তারের ক্ষেত্রে এই কথাটা গল্পেতে আমাদের বলা ছিল। তাহলে এটা তাহলে আমরা একটা দেখলাম যে সত্য মিথ্যে। এরপরে আসছে ঘটনাক্রম, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঘটনাক্রম যদি তোমরা যদি সাজাতে চাও তাহলে কিন্তু তোমাদের গল্পটাকে খুব ভালো করে পড়তে হবে, কারণ ঘটনাগুলো উল্টে পাল্টে যাবে, উল্টে পাল্টে দেওয়া হবে। সেটাকে তোমরা গল্পটা না পড়লে কিছুতেই কিন্তু ওগুলো সাজাতে পারবে না। যেমন আমি যদি বলি যে একটা উদাহরণ দিয়ে, নগেন্দ্রনাথ বাবু বললেন যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু অতদূর যাওয়া তো সোজা নয়। 2 নম্বর, মোক্তার মশাই স্মিত মুখে বললেন এই কথা, তার জন্য আর ভাবনা কি। 3 নম্বর, মুখোপাধ্যায় নরম হলেন। 4 নম্বর, কুঞ্জবাবু বললেন দেখলে হে ডাক্তার, আমি তো বলেইছিলাম, অত ভাবছো কেন, মুকুজ্জ মশাই কাছে গেলেই একটা উপায় হবে। এখানেই 1, 2, 3, 4কে কিন্তু বিভিন্নভাবে সাজানো আছে, কিন্তু তোমরা যদি গল্পটা ভালো করে পড়ো তাহলে দেখবে যে মুখোপাধ্যায় নরম হলেন এবং তারপরে হচ্ছে নগেন্দ্রবাবু বললেন যে যাওয়ার খুবই ইচ্ছে, কিন্তু অতদূর যাওয়া সোজা নয়। তারপরে আমাদের রয়েছে মোক্তার মশাই স্মিতমুখে বললেন এই কথা, তার জন্য আর ভাবনা কি। শেষে চতুর্থটা কুঞ্জবাবু বললেন দেখলে হে ডাক্তার, ইত্যাদি। এবার হচ্ছে আমরা আরেকটা জিনিস পাবো, সেটা হচ্ছে বিবৃতি এবং কারণ, অর্থাৎ অ্যাজারশন, রিজনিং। এইটা কিন্তু বলতে গেলে তোমাদের গল্পটাকে একটু বুঝতে হবে, অর্থাৎ এটা একটু ব্যাখ্যা তোমাদের জানতে হবে বা একটু আরও ভেতরে গিয়ে গল্পের ভেতরে আরও একটু বুঝতে হবে। যেমন পীরগঞ্জে গিয়ে নেমন্তন্ন রক্ষা মোক্তার মশাইয়ের পক্ষে কঠিন, এ। বিতে অ্যাসারশন আর রিজনিংয়ে রয়েছে পদব্রজে অতদূর রাস্তা যাওয়া অসম্ভব। এখানটায় বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক। বিবৃতি সত্য কিন্তু কারণ সঠিক নয়, বিবৃতি সঠিক না হলেও কারণ সঠিক। বিবৃতি এবং কারণ কোনোটিই সঠিক নয়। এই যে 4টে অপশান রয়েছে, আমরা 4টে অপশানের মধ্যে জানি দ্বিতীয় অপশানটা ঠিক, কারণ বিবৃতিটা সত্য কিন্তু কারণটা সঠিক নয়। এরপরে শেষ আরেকটা বলবো, সেটা হচ্ছে কেস স্টাডি। তোমাদের একটা স্ট্যান্জা তুলে দেওয়া হবে এবং সেখান থেকে একটা প্রশ্ন দেওয়া হবে, তোমরা সেই প্রশ্নটা সেখান থেকে প্রশ্নের 4টে অপশান থাকবে, সেটা তোমাদের বের করতে হবে। যেমন জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না, যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না। উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায়, আভিজাত্যের গৌরব, ঈর্ষাপরায়ণতা, দাম্ভিকতা, উগ্রতা, এখানটায় যেটা প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে আভিজাত্যের গৌরব। তাহলে তোমরা
আমি আবারও বলবো তোমরা মানে মানে এই সময়ের মধ্যেই থার্ড সেমিস্টার সেপ্টেম্বরে পরীক্ষা, এই সময়ের মধ্যে তোমরা ভালোভাবে বইটাকে বারংবার পড়বে। যত পড়বে তত তোমাদের ধারণা স্বচ্ছ হয়ে যাবে। যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে তোমরা অ্যান্সার করতে পারবে। তোমরা মন দিয়ে পড়াশোনা করবে। আমরা নেক্সট ক্লাসে বাকিটা আলোচনা করব। ভালো থেকো।